বিমা খাতের একজন অভিজ্ঞ মানুষ, বাংলাদেশের আর্মিদের যে প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্সের যিনি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহ সগিরুল ইসলাম। আমাদের যে এজেন্ট আছে তাদেরকে আমরা আর্থিকভাবে সুরক্ষিত রাখতে পারবো, কিন্তু আমরা যেটা ইগনোর করছি আমাদের জেনারেল পাবলিকের পারসেপশনটাকে ধরে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী আমাদের ইন্স্যুরেন্স আইনটাকে গ্রাহক বান্ধব করা, এই জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি। আপনার গ্রাহকের টাকা টোটালি নিয়ে যাবেন বা এটা ফেরত দেবেন না, এটা হতে পারে না। আমাদের রেগুলেটরি বডিকে এতটা শক্তিশালী আমরা করতে পারি নাই, এই সেক্টরে করতে পারি নাই যে আইনগুলি প্রয়োগ করবে। বাংলাদেশ ব্যাংকের মতো শক্তিশালী হচ্ছে না বা বিসিকের মতো হয় না। শীতের পাখির মতো আসলো তারপর চলে গেলো, এটা যাতে না হয় তাদের দিকে আমার মনে নজর দিতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরে আস্থার জায়গাটা আসলে আমরা ক্রিয়েট করতে পারিনি, এটা সত্য। ইন্স্যুরেন্স এমন একটা সেবা, মানুষের সবচেয়ে বিপদের সময় আমরা মানুষের কাছে এগিয়ে যেতে পারি। ইন্স্যুরেন্স সেক্টরে বিশাল কর্মী বাহিনী আছে, দেশের কর্মসংস্থানের একটা হিউজ একটা অংশ আমাদের কিন্তু এই কর্মীরা রয়েছে। ইন্স্যুরেন্স প্রোডাক্ট টু বি সোল্ড বাই ব্যাংকিং থ্রু ব্যাংকিং চ্যানেল। সো এই ক্ষেত্রে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টর দুজনেই অ্যাকচুয়ালি যৌথভাবে কাজ করবে ইদ্রাকে আরও শক্তিশালী করতে। আমি বলবো টু সাম এক্সটেন্ট প্রতারণা করেছে বা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। মনে হয় যে কোম্পানির বা ব্যক্তিগত কিছু ইন্টারেস্টের কাছে আমাদের এই যে রুলস রেগুলেশনটাকে আমরা অনেক সময় দেখি নতি স্বীকার করতে। প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসার দিকটা বিবেচনা না করে সেবার মানসিকতাটা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা বিমা খাতের একজন অভিজ্ঞ মানুষ, বাংলাদেশের আর্মিদের যে প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্সের যিনি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহ সগিরুল ইসলাম, ওনার কাছে জানতে চাই। ওনার কাছে দুইটা প্রশ্ন, আপনি একসাথে উত্তর দেবেন। ইন্স্যুরেন্স একটি আর্থিক বড় খাত, এখানে আস্থার জায়গা আসতে পারে না, এই দিকটা আপনি কিভাবে দেখছেন? আর একটা হচ্ছে উন্নত বিশ্বের সাথে ইন্স্যুরেন্সের ধারাবাহিকতা বাংলাদেশের কোন জায়গায় তৈরি হচ্ছে মনে হচ্ছে আপনার? ধন্যবাদ নুরুজ্জামান ভাই। ইন্স্যুরেন্স সেক্টরে আস্থার জায়গাটা আসলে আমরা ক্রিয়েট করতে পারিনি, এটা সত্য। এবং এটার পিছনে আপনি যদি বলেন অনেকগুলো কারণ আছে। আমরা গতানুগতিকভাবে কিছু কারণকে আমরা আইডেন্টিফাই করি, যেমন ক্লেম না দেওয়া, অথবা আমাদের যে গ্রাহকদেরকে সুস্পষ্টভাবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে না জানানো, এবং বিভিন্ন যে আমাদের পলিসিগুলো আছে সেগুলি তামাদি হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আমরা সবাই জানি, সেটা পত্রপত্রিকায় আসে। কিন্তু আমি বিষয়টা বা আমি আস্থা লাইফের পক্ষ থেকে বলতে পারি আমরা বিষয়টা অন্যভাবে, আস্থা সহ পুরা ইন্ডাস্ট্রির কথাই বলবেন, রাইট? সো আমাদের বিষয়টা আমরা দেখতে চাই এটার সূত্রপাতটা কোথায়। আমরা যদি দেখি যে বাংলাদেশে যে ইন্স্যুরেন্স আইন যেটা আছে সেটা কিন্তু আমি বলবো ঔপনিবেশিক বা আমাদের কলোনিয়াল মাইন্ডসেট থেকে তৈরি। আমরা 2010-এর পরে কিন্তু এখন 26 আবার নতুন আইন আসছে, রাইট? সরকার চেষ্টা করছে। হ্যাঁ, বাট আমি বলবো যেটা যে আমরা আইনের যেই জায়গাগুলোতে হাত দিয়েছি বা কারেকশন করেছে, ডেফিনেটলি ইট হ্যাজ অ্যাডেড ভ্যালু, কোনো সন্দেহ নাই। কিন্তু গ্রাহকের দিক থেকে যে পয়েন্টটা সেটা আমরা বোধ হয় আমাদের যেটা মনে হয়েছে যে সেটাকে আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারিনি। আমি যেটা বলি যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে তিনটা পার্টি কাজ করে, একটা হলো মালিক পক্ষ, একটা হলো আমাদের এজেন্ট, আর একটা হলো আমাদের গ্রাহক। আমি আইনগুলো যদি দেখি, মালিক পক্ষ ডেফিনেটলি এখানে একটা, যেহেতু ওরা বিজনেস করছে, এখানে একটা লাভের একটা অঙ্ক থাকে। মাঝখানে যেই এজেন্টরা আছে তাদের দিকটা খুব ভালোভাবে দেখা হচ্ছে, কিন্তু আমরা যেটা ইগনোর করছি আমাদের জেনারেল পাবলিকের পারসেপশনটাকে ধরে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী আমাদের ইন্স্যুরেন্স আইনটাকে গ্রাহক বান্ধব করা, এই জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি। যে কোনো আপনিও যেহেতু লাইফ ইন্স্যুরেন্সে আছেন, যে কোনো পলিসি যদি তামাদি হয়ে যায় বা 2 বছর ইনভেস্ট করার পরে একজন গ্রাহক দিতে পারলো না, আমরা কি করছি? এটা তামাদি ডিক্লেয়ার করে দিচ্ছি, গ্রাহক আর এই টাকাটা ফেরত দিতে পারে না। আইনের কারণে এটা কোনো একটা সুস্থ ব্যবসা, এটা গ্রহণযোগ্য হতে পারে না। আপনারটা তো ইসলামিক লাইফ, আমরা ইসলামিক উইন্ডোতে কাজ করছি। তো ইসলামের কোনো বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে আপনার গ্রাহকের টাকা টোটালি নিয়ে যাবেন বা এটা ফেরত দেবেন না, এটা হতে পারে না। আমার মনে হয় আমাদের আইনগতভাবেই নিশ্চিত করা উচিত যে গ্রাহকের ম্যানেজমেন্ট কস্ট তো বেশি। আমি এই জন্যই বলছি যে ম্যানেজমেন্ট কস্টটা যে
যে বেড়ে যাচ্ছে বিকজ অফ আমরা কমিশন দিচ্ছি অনেকখানি, অনেক এবং কমিশনটা আমার প্রথম বছরই অনেকখানি কমিশন দিয়ে দিচ্ছি, সেই জন্য আমরা প্রথম 2 বছর দিতে পারছি না। আমরা কেন এই কমিশনটাকে 5 বছর এক্সটেন্ড করি না? এতে আমাদের যেটা হবে, আমাদের যে এজেন্ট আছে তাদেরকে আমরা আর্থিকভাবে সুরক্ষিত রাখতে পারবো। তারাও 1-2টা ব্যবসা করে বা 1 বছর ব্যবসা করে তারপর সে চলে যাবে না, তারা লং টাইমে আমাদের সাথে এঙ্গেজমেন্টে আসবে। উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের উন্নত বিশ্ব তো যেমন আপনি যদি আপনি হাসপাতালে ভর্তি হলে ইন্স্যুরেন্সের কভারেজ লাগবে, বাংলাদেশে এই যে এই জায়গাটা তো নাই, এটাকে আপনি কিভাবে মনে করেন? এটার আগে জাস্ট আমি যেটা বলছিলাম যে এখন এখানে আমরা যদি গ্রাহক এবং এজেন্ট দুইজনকেই সুরক্ষিত রাখতে চাই, দুই পক্ষেরই যাতে মানে দায়বদ্ধতা থাকে এই আর্থিক বিষয়ের উপর, সেদিক থেকে একটা নজর দেওয়া উচিত। আর দ্বিতীয় বিষয় যেটা আপনি বললেন যে উন্নত বিশ্বে কিন্তু যে বাধ্যতামূলক ইন্স্যুরেন্স করা, এটা করার পিছনে কিছু নিয়ামক আছে। 1 নম্বর হলো যে আর্থিক সক্ষমতা আছে কিনা আমাদের জনগণের, দ্বিতীয়ত হলো রাইট, আর্থিক সক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই এটা সার্বজনীনভাবে চাপিয়ে দেওয়া যাবে না। এটা একটা বড় একটা আমাদের যে একটা বাধা। দ্বিতীয়ত হলো সামাজিক নিরাপত্তার সাথে আর্থিক সুরক্ষার একটা সম্মিলন। এখানে কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তার সাথে আর্থিক সুরক্ষার কোনো সম্মিলন আমরা আমাদের দেশে করা এখনো পর্যন্ত ওইভাবে সম্ভব হয়ে ওঠেনি। বিভিন্ন সেক্টর এটা নিয়ে কাজ করছে, ব্যাংকিং সেক্টর কাজ করছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তারপর এই জায়গাটাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওরকমভাবে আমরা হাত দিতে পারিনি। আর তৃতীয়ত যেটা হলো আমাদের যে আইন যেগুলো আছে সেগুলোর মানে বাস্তবায়ন যেটা সম্ভব বাইরে, আমাদের রেগুলেটরি বডিকে এতটা শক্তিশালী আমরা করতে পারি নাই, এই সেক্টরে করতে পারি না যে আইনগুলি প্রয়োগ করবে। বাংলাদেশ ব্যাংকের মতো শক্তিশালী হচ্ছে না বা বিসিকের মতো হয় না। এক্স্যাক্টলি। সো এই জায়গাগুলিতে যদি আমরা আমাদের কিছুটা সমৃদ্ধ করতে পারি তাহলে ডেফিনেটলি উন্নত বিশ্বের মতো আমরাও আমাদের সমস্ত জনগণকে আমরা জনাব সগির থাকুন আমাদের সাথে। যে ইন্স্যুরেন্সের যে এই যে নেতিবাচক, এটা মানে ওভারকাম করা যাবে আপনি মনে করেন? নিশ্চয়ই এটা করা সম্ভব। আমাদের এটাকে যদি আমরা ইতিবাচকভাবে এটাকে আমরা বা দিকটা ফিরিয়ে আনতে চাই তাহলে প্রথমে যেটা করতে হবে, আমি এর আগে যেটা আলোচনা বললাম যে আমাদের ইন্স্যুরেন্স অ্যাক্টটাকে আমাদেরকে একটু রিভিউ করতে হবে। এটা আমি বলবো ওভারঅল করতে হবে। এটা এই মানে অল্প মানে কিছু কিছু জায়গায় হাত না দিয়ে এটাকে একদম শতভাগ গ্রাহক বান্ধব করতে হবে। আমরা যাতে এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে দূরে এসে আমরা এক্স্যাক্টলি আমাদের জনগণের মাইন্ডসেটটাকে 2026 যেটা হচ্ছে এটার কি প্রস্তাবনা দিয়েছেন আপনার থেকে? জি, এটাতে আমরা চেষ্টা করছি। বিশেষ করে আমাদের যে কমিশনের যে আমরা দিচ্ছি আমাদের এজেন্টদেরকে, সেটাকে যাতে একটু স্প্রেড করে দেওয়া হয়। হ্যাঁ, আর আরেকটা হলো যে আমাদের নেতিবাচক দিকটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের যে কোম্পানিগুলোকে একটু দায়বদ্ধ করা, যাতে ক্লেম সেটেলমেন্টটা দ্রুততম সময়ে করে এবং কোনো রকম হেনস্থা যাতে না হয়, খুব দ্রুত দেয়, বিশেষ করে ম্যাচুরিটি ক্লেমগুলো। এক্স্যাক্টলি, ম্যাচুরিটি ক্লেমগুলো। আরেকটা বিষয় এখানে আমার মনে হয় খুব প্রয়োজন, আমাদের যে এজেন্ট হিসেবে যারা কাজ করে তাদেরকে কনফিডেন্সে আনা, তাদেরকে মানে তারা যে সেল করবে গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে, বিভিন্ন অনেক সময় না বুঝেই রং কিছু ইনফরমেশন তারা গ্রাহককে দিচ্ছে, গ্রাহক মনে করছে সেটা প্রতারিত হচ্ছে। তো এই জায়গাটাকে যদি আমরা আমাদের এজেন্টদেরকে প্রশিক্ষিত করতে পারি তাহলে আরেকটা আমরা মানে এক ধাপ এগিয়ে যাব, যে গ্রাহকরা সুস্পষ্ট জিনিসটা জানতে পারবে, স্পষ্টভাবে জানতে পারবে। এই যে ব্যাংক ইন্স্যুরেন্স হয়েছে নতুন প্রোডাক্ট, এটাতে কি মনে হয় যে ইন্স্যুরেন্স রাস্তা কিভাবে ফিরে আসতে পারে? ব্যাংক ইন্স্যুরেন্সটা আমাদের ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টর দুইটা সেক্টরের জন্য আমি মনে করি লাভজনক হবে। বিশেষত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে যে আমাদের যে সংকটটা আছে, আস্থার যে সংকটটা আছে, আমার মনে হয় ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের এই আস্থার সংকটটা আমরা কাটাতে কিছুটা হলেও সক্ষম হব। ব্যাংক ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা এই সেক্টরে কাজ করি, আমরা জানি, আমি যতটুকু ফিল করি যে আমাদের সাধারণ জনগণ, ইভেন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরের কিছু সংখ্যক আমাদের যারা এজেন্ট বা কর্মী আছেন, তারাও এই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই।
আমাদের 2024 সালের শুরুর দিকে আমাদের এই ব্যাংক ইন্স্যুরেন্সটা আমাদের চালু হয়েছে আমাদের দেশে। তো এই ব্যাংক ইন্স্যুরেন্সটার আসলে হলো ইন্স্যুরেন্স প্রোডাক্ট টু বি সোল্ড বাই ব্যাংকিং থ্রু ব্যাংকিং চ্যানেল। সো এই ক্ষেত্রে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টর দুজনেই অ্যাকচুয়ালি যৌথভাবে কাজ করবে। এখানে ব্যাংক কর্পোরেট এজেন্ট হিসেবে আমাদের ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করবেন, তাতে ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলোর রিচ বাড়বে। আমাদের একটা ব্যাংকে যাদের সাথে ব্যাংকিং সেক্টরে আনাগোনা আছে তারা এটা সম্পর্কে অবগত হবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ইন্স্যুরেন্সের যারা আছেন, ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলোকে আরও পাবলিক করে দেওয়ার পিছনে এই ব্যাংক ইন্স্যুরেন্সটা। সরকারে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে কি করলে, কি সাপোর্ট দিলে মনে করেন যে আরও ইন্স্যুরেন্স ডেভেলপ হবে? আমাদের ইন্স্যুরেন্স সেক্টরকে ডেভেলপ করতে হলে আমাদের আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন এটা করতে হবে, এবং সেটা আমাদের অলরেডি আমাদের যে ইদ্রা যেটা আছে, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, ইদ্রাকে আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশ ব্যাংকের মতো এক্স্যাক্টলি ইদ্রাকে যদি শক্তিশালী করা হয়, এবং আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে দুইটা আমাদের ফোরাম কাজ করে, একটা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং একটা ফোরাম, তাদেরকে কনফিডেন্সে নিতে হবে। এই দুইটা ফোরামকে সম্পৃক্ত করে, অ্যাসোসিয়েশন এবং ফোরামকে সম্পৃক্ত করে ইদ্রার এবং যে গাইডলাইনগুলো আছে সেগুলো আমরা সবাই মিলে যদি পুরো সেক্টরকে ইমপ্রুভ করার জন্য কিছু চেষ্টা করা হয়, সেটা আমার মনে হয় আমার ব্যাংকিং সেক্টরকে একটা নীতিগত পরিবর্তন আনতে পারবে। আরেকটা জায়গা হলো, যারা ক্লেম দিতে পারছে না, যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমি বলবো টু সাম এক্সটেন্ট প্রতারণা করেছে বা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর থার্ড আরেকটা বলবো, আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টরে বিশাল কর্মী বাহিনী আছে, দেশের কর্মসংস্থানের একটা হিউজ একটা অংশ আমাদের কিন্তু এই কর্মীরা রয়েছে, তাদের চাকরির নিশ্চয়তা, তাদের কমিশনের উপর শুধু নির্ভরতাটা কমিয়ে তাদেরকে যাতে ইন্স্যুরেন্স সেক্টরকে নিজের একটা সেক্টর মনে করে, তারা যাতে কি বলবো শীতের পাখির মতো আসলো তারপর চলে গেলো, এটা যাতে না হয়, তাদের দিকে আমার মনে নজর দিতে হবে। এবং সর্বোপরি আমাদের, আপনি খুব সুন্দর আলোচনা করছিলেন, গ্রাহকদের দিকে অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে। আচ্ছা, এই যে ইন্স্যুরেন্সের আস্থার সংকট জন্য আমাদের করণীয়গুলো কি? আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের যেটা করণীয়, আমাদের রুলস রেগুলেশনগুলোকে যাতে আমরা সবাই সর্বসম্মতিক্রমে যাতে আমরা ফলো করি। রুলস তো আপনি দেখবেন যে 38 সালে আইন হয়েছে, 10-এ আইন হয়েছে, এখন 26-এ হচ্ছে, প্রবিধান হচ্ছে, কিন্তু আমরা তো ইমপ্লিমেন্টের জায়গায় আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকি, এবং আমরা মনে হয় যে কোম্পানির বা ব্যক্তিগত কিছু ইন্টারেস্টের কাছে আমাদের এই যে রুলস রেগুলেশনটাকে আমরা অনেক সময় দেখি নতি স্বীকার করতে। এই জায়গাটাতে আমার মনে হয় আমরা একটু স্ট্রিক্ট হতে হবে। আমাদের আরেকটা যেটা বিষয়, যে এটা একটা সামাজিক ব্যবসা, এখানে কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসার দিকটা বিবেচনা না করে সেবার মানসিকতাটা নিয়ে এগিয়ে আসতে হবে। যেটা আমরা একটা ইন্স্যুরেন্স এমন একটা সেবা, মানুষের সবচেয়ে বিপদের সময় আমরা মানুষের কাছে এগিয়ে যেতে পারি, এবং সেটা যাতে মানে আন্তরিকভাবে আমরা এই প্রচেষ্টাটা চালাই। আমাদের যারা ম্যানেজমেন্ট থেকে শুরু করে, আমাদের বোর্ড চেয়ারম্যান অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টর থেকে শুরু করে ম্যানেজমেন্ট, আমাদের কর্মী পর্যায়ে, প্রত্যেক পর্যায়ে যাতে এই সেবার মানসিকতাটা আমরা যদি বৃদ্ধি করতে পারি, আমার মনে হয় ইন্স্যুরেন্স সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে এবং মানুষের আস্থাটা ইন্স্যুরেন্স সেক্টরের উপর। ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর আলোচনার জন্য।